প্রশ্নই ওঠে না। জুমার নামাজ, ঈদের নামাজ রুমের বাইরে তো। আমি একবার বলেছিলাম যে আমি যে কোরআন হাদিস তো পড়ি এখানে, আপনারা কয়েকজন মিলে আসেন, আমরা একসাথে আলোচনা করি। তো মানে এমনভাবে হাসি দিল যে পাগল বলে কি। আমি প্রস্তাব করেছিলাম আর কি, যে আমি সবাইকে নিয়ে আলোচনা করতে হলে অনেক অনেক কিছু জানতে পারতাম না। প্রশ্নই নেই, সুযোগই নেই। ঈদটা কেমন ছিল? প্রথম ঈদটা খাবারটা একটু ভালো দিত, এছাড়া আর ঈদ বলতে কিছু ছিল না। তো খাবার তো একটু স্মৃতি করেন তো ওই এইভাবে তো ঠিক মনে করতে পারবো না আমি। আর আমাকে নিয়ে গেল যখন, তার 22শে আগস্ট নিয়ে গেল, সে মতো 11ই সেপ্টেম্বর ঈদ উল আজহা ছিল। তো ঈদ তো আর অন্যান্য দিনের মতো, বরং ঈদের দিন আরও সারাদিন মন খারাপ থাকতো বেশি। মা কী করছে, আমার স্ত্রী সন্তানরা কী করছে। ঈদের দিন আরও বেশি, মানে এমন ঈদ গেছে সারাদিন বিছানায় শুয়ে দেখেছি, খাইও নি, মনের কষ্টে ছোটে। মানে এই কষ্ট প্রকাশ করার কোনো ভাষা নেই। আমি একবার, আমার মা মারা গেলেন 2019 জুনে 28 তারিখে। জুলাই মাস, সারা জুলাই মাস আমি মাকে নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখলাম। তখনই আমার মনের মধ্যে একটু খটকা লাগলো, এবং মাকে নিয়ে বেশ অনেকগুলো, প্রতি সপ্তাহে একটা দুইটা করে স্বপ্ন দেখলাম। এত মন খারাপ হলো যে আমি 1 বছর 18 দিন গোসল করিনি। 1 বছর 18 দিন গোসল করিনি আমি। আমার কিছু করতে ভালো লাগতো না, উঠলে বসতে ভালো লাগতো না, বসলে দাঁড়াতে ভালো লাগতো না। মানে মনে হতো না নড়ে খাই, মাঝে মাঝে মনে হতো যে বট গাছের মতো যদি আমার শিকড় গজাতে হয় মাটির মধ্যে, মাঝে মাঝে মতো ঘুমের ওষুধ খেয়ে খেয়ে শুধু ঘুমাতাম। খেতেও ভালো লাগতো না, কোনো কিছু ভালো লাগতো না। কোরআন হাদিস পড়লে একটু ভালো লাগতো। 1 বছর 18 দিন আমি মানে গোসল করবো যে এই ইয়েটাই ছিল না আমার। কিছুই করতে ভালো লাগতো না। এটা 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 বলে প্রকাশ করা যাবে না। এটা তো কি মানে কীভাবে বেঁচে আছি, মানসিকভাবে সুস্থ হয়ে থেকেছে আল্লাহ জানে। তারপরে চুল দাড়িগুলি দাড়ি আমি নিজে কেটেছি কিছুদিন, তারপরে নাপিত ডাকে করেছি। চুল কাটিনি, কিন্তু আপনারা খেয়াল করেন না, আমার প্রথম দিকে আমি দেখতে 8 বছর আমি একবারও চুল কাটিনি। তারা আমাকে অনেকবার নাপিত এনেছে। আমি বলছি না, এটা আমার যে মৌন মিছিল দেখেন না, শুধু প্ল্যাকার্ড নিয়ে হাতে, কোনো স্লোগান হয় না। দেখেন না মৌন মিছিল বলে, যে একটা ব্যানার থাকে সামনে আর লাইন ধরে হেঁটে যাচ্ছে, সবার হাতে প্ল্যাকার্ড আছে, কিন্তু কোনো মিছিল স্লোগান টোগান হয় না। মৌন মিছিল, মৌন মানে শব্দহীন। যেমন হাদিসে আছে, রাসূলুল্লাহ বলেছেন যে কুমারী মেয়েদের বিয়ের জন্য তাদের অনুমতি নিতে হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, তো কুমারী মেয়ে তো লজ্জায় কথাই বলবে না। তখন উনি বলেছেন যে মৌনতা সম্মতির লক্ষণ। এই কথাটা শুনে থাকবেন বাংলা, যে মৌনতা হাদিসের কথার থেকে আসছে, মৌনতা সম্মতির লক্ষণ। তো আমি তাদেরকে বললাম যে আপনারা আমাকে অন্যায়ভাবে এরকম ধরে রেখেছেন, এটা তো আমি মানি না, মানব না, মিছিল টিছিল করতে পারবো না। এটা আমার মৌন প্রতিবাদ, যে আমাকে দেখলেই যেন আপনাদের মনে হয় যে আপনারা হারাম কাজ করছেন, এই জন্য আমি চুল কাটবো না। কাটিয়ে নিয়ে এসে প্রেস কনফারেন্স করেছি 3 সেপ্টেম্বর মুক্তির পরে, তারপরে কেটেছি। আবার সকালবেলা একটু রুটির সাথে একটু আগে সবজির, আমি পরের দিকে আমি বলে হলে পাউরুটি ডেলি খেতাম, কারণ রুটি শক্ত হয়ে যেত, মোটা হতো। আমি মোটা রুটি খেতে পারি না, শক্ত হয়ে যেত। ওরা দিত এক সময়, হয়তো খাট খেত। ইনফ্যাক্ট আমি তো 6 বছর 4 মাস, না 8 মাস, আমি একবেলা খাই, মানে 3 বেলা কখনো খাইনি। 2 বেলা ভাত খাইনি, একবেলা খেয়েছি। দুপুরে খেলে রাত্রে খাইনি, রাত্রে খেলে দুপুরে খাইনি। এরপরে ডাক্তার আমাকে বললাম, আমার অনেক সমস্যা হলো, করোনা হলো, কিডনি ইনফেকশন হলো, ডেঙ্গু। তখন ডাক্তার বললো যে আপনার এই বয়সে আপনি যদি না খান, তা আপনার পুষ্টির অভাবে আপনার আরও অনেক অসুখ বিসুখ হবে। তো আমাকে মাল্টিভিটামিন দিল, আমাকে বললো আপনি যতটুকুই পারেন খান। তো তারপরে শেষের দিকে 1 বছর 4 মাস আমি, না সরি, 1 বছর 8 মাস, আমি জানুয়ারি 2024 থেকে আপনার কিছু কিছু হলে 2 বেলা খেয়েছি, ভাত খাবার খেয়েছি। এর আগে তো 6 বছর 4 মাস পর্যন্ত আমি 2 বেলা ভাত কখনো খাইনি। তো সকালে নাস্তায় ওই কোনো টাইমের কোনো ঠিক ছিল না, কখন খেতে ইচ্ছা হলো, কখনো যেন খেলাম না, এরকম ছিল। ওই নাস্তার মধ্যে হয়তো আপনার আইটেম একটা যেটা বেশি থাকতো, হালুয়া থাকতো, সেমাই থাকতো, আর দুপুরে একটু পোলাও দিত তারা শুক্রবার দিন। অন্য বন্ধুদেরকে শুনলাম ওই দিন যে
প্রতি শুক্রবারে নাকি তাদের খিচুড়ি দিত গরুর মতো, আমি ওটা আমাকে দেয়নি ওটা। তবে ওই ঈদের সময় আপনার পোলাও দিত, মুরগি রোজ গরুর রেজা, গরু কাটি দিত, রাতে না শুধু দুপুরে। প্রতি ঈদেই 3 বাহিনীর নিয়ম হলো আপনার যে প্রতি ঈদেই দুপুরবেলা সন্ধ্যার প্রীতিভোজ হয়, যেখানে অফিসার অনেক একসাথে বসে খায়। এটা পাকিস্তান আমল থেকে ট্র্যাডিশন আছে। আগে বড়াখানা বলতো, এখন প্রীতিভোজ বলে। তো ওই প্রীতিভোজের জন্য এই পোলাও, রোস্ট, রেজাল এগুলো রান্না করা হয়। তো ওখান থেকে দিত আর কি। না, সেনাপ্রধান তো এই 2018 সালে যে জেনারেল আজিজ হলো, সে তারপরে জেনারেল শফিউদ্দিন আর এই ওয়াকার, এই 3জন আমার মানে ছোট জুনিয়র। এর আগে তো সব আমার সিনিয়র ছিল। আমাকে যখন ধরে নিয়ে গেলো তখন জেনারেল বেলাল সেনাপ্রধান ছিলেন, ওই যে আনিসুল হকের ভাই, ঢাকা উত্তরের মেয়র ছিল যে। তো জেনারেল বেলালের পরে জেনারেল আজিজ আসলো 18 সালে। না, ওরা স্টুডেন্ট ছিল। সমসাময়িকরা সাধারণত স্টুডেন্ট হয় না, কারণ আমি একটু সিনিয়র হওয়ার পরে আমি ইন্সট্রাক্টর হই, যেন সমসাময়িকরা হয় না। জেনারেল ওয়াকার আমার স্টুডেন্ট ছিল 1989 সালে। জেনারেল ওয়াকার আমার স্টুডেন্ট ছিল। আপনার স্টুডেন্ট হিসেবে ওয়াকারের প্রতি আপনার মূল্যায়নটা কীরকম? আর শিক্ষকরা ছাত্রকে কতক্ষণ দেখার সুযোগ পায়? একজন শিক্ষকরা ছাত্রকে কতটুকু দেখা, 24 ঘন্টার মধ্যে কতটুকু দেখি তাকে আমি। তো সেই হিসাবে আমি তাকে একটা নম্র ভদ্র হিসাবে দেখেছি। নিষ্ঠাবান, যে কোনো কাজ সে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে করে। নামাজ নিয়মিত পড়তে দেখেছি, এবং এখনও সেনাবাহিনীতে আমার জানা মতে তাকে ব্যক্তি হিসাবে কেউ খারাপ মনে করে না। এবং আমি জানি এটা যে সেই একমাত্র সেনাপ্রধান যে যখন কনফারেন্সের সময় নামাজের সময় হয় 50 জন জেনারেলকে নিয়ে সে ইমামতি করে, শুধু নামাজ পড়ে ইমামতি করে। এবং আমি তার অফিসে একাধিক 2-3 বার গিয়েছি। তো তার অফিস থাকে, তার টেবিলের উপরে কোরআন শরীফ থাকে, কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে, সে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। এবং গতকালকে তো আপনারা শুনেছেন বোধহয়, গতকালকে সব অফিসারদের করেছে, সে কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলেছে। ধৈর্য ধরতে হবে, রাগ দমন করতে হবে, মানুষ যতই উস্কানিমূলক কথাবার্তা এটাতে ক্ষিপ্ত হওয়া যাবে না। তো তাকে ব্যক্তিগতভাবে আমি শুনিনি আজ পর্যন্ত, যদিও আমরা একসাথে এক ইউনিটে চাকরি না করলে বা ঘনিষ্ঠভাবে চাকরি না করলে তো একজনকে অনুভাবে মূল্যায়ন করা যায় না। আমরা এক ক্যান্টনমেন্টে কোনোদিন চাকরি করিনি। এক ক্যান্টনমেন্টে চাকরি করলে হয়তো কিছু মেলামেশার সুযোগ থাকে, তাও করিনি। কিন্তু আমি অনেকের কাছে তার সম্পর্কে জানার চেষ্টা করেছি, কারো কাছে আমি কোনো খারাপ রিপোর্ট পাইনি। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে এবং 5 আগস্ট তো তার যে ভূমিকার কারণে অনেকেই বলেছে, তার ভূমিকার কারণে মানে একটা বড় জাতির ইতিহাস অন্যরকম হয়ে যেতে পারতো, একটা রক্তের বন্যা বয়ে যেতে পারতো। তো তার এই ভূমিকাকে তো খাটো করে দেখার কোনো সুযোগ নাই। পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে তার নাম লেখা থাকতেই হবে। এবং এই পর্যন্ত তাকে নিয়ে যত সমালোচনা দেখেন, তার ব্যক্তিবাকারকে নিয়ে কিন্তু, তার ব্যক্তিগত গুণাবলী বা চরিত্র এই সমস্ত নিয়ে কিন্তু কোনো বদনাম নেই। তার ভূমিকা নিয়ে বদনাম যারা করে, তার অনেকটা কাল্পনিক। আপনি দেখেন তার সঙ্গে যে সময় কথা বলা হচ্ছে, তা কতটুকু অ্যাকচুয়ালি মানুষের কাছে সরাসরি প্রত্যক্ষ প্রমাণ আছে। গতকালকে তার মধ্যে যে কোনো দূরভিসন্ধিমূলক কিছু থাকতো, গতকালকে যে সাক্ষাৎ অফিসারদের ভাষণ দিয়েছে, তার মধ্যে তো সামান্য প্রতিফলন নাই। তার সম্পর্কে যত অপবাদ, যদি ওরকম কিছু থাকতো তো সে তার বিপরীত কথাবার্তা কি অফিসারদেরকে বলতো, কারণ কিছু করতে হলে তো সেই অফিসারদেরকে নিয়ে করতে হবে। কিন্তু তার কথা সামান্যতম অন্য কোনো কিছু নেই, সবাইকেই আমার কাছে মানে বিস্তারিত যা বলে তার সব আমার কাছে আমি পেয়েছি। এগুলো কী বলেছে না বলছে, কোনো রকমের কোনো যে সমস্ত জিনিস নিয়ে বদনাম করা হচ্ছে, যে সে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, ভারতের সাথে তার যোগাযোগ আছে বা কিছু, হাসনাত আবদুল্লাহ যেটা কথা বলেছে ওটাতে কিছু ইঙ্গিত পাওয়া যায় শুধু। কিন্তু সার্জিস আলম কিন্তু আবার তার একটু অন্যরকম কথা বলছে। সার্জিস তো বলছে যে তার কথা পুরোপুরি সঠিক নয়, ধরনের বলেছে না, এই মানে কি বলে যে
ভারতের সাথে তার মানে একটা মানে এরকম একটা মানুষের মধ্যে ধারণা ছিল যে আমরা সবাই সেনাপ্রধান অনুমান নির্ভর ধারণা করি আমরা। আপনি দেখেন, ভারতের সেনাবাহিনী প্রধান মাস 2 আগে বোধহয় একবার বললো যে ওয়াকারের সাথে আমার 5 আগস্টের আগে পরে যোগাযোগ ছিল।